প্রিয় দর্শক, আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি টেন নিউজের প্রতিদিনের আয়োজন ইস্পাহানি নিউজ আওয়ার এক্সট্রা দেখার জন্য। যদিও বিষয়টা বলতে আমার ভালো লাগছে না, কিন্তু তবুও বলতেই হবে যে আজকে বাংলাদেশে রেকর্ড হয়েছে কীভাবে? কোভিড-19 করোনা ভাইরাসের যে সংক্রমণ, সেই সংক্রমণে মৃত্যুর সংখ্যায়ও আজকে বাংলাদেশ সর্বোচ্চ এবং আক্রান্তের সংখ্যায়ও আজকে বাংলাদেশ সর্বোচ্চ ছিল। 19 জন মারা গেছেন গত 24 ঘন্টা এবং আক্রান্তের সংখ্যা 1162। সব মিলিয়ে কিন্তু আমরা এই সংখ্যাটা কিন্তু আজকে সর্বোচ্চ, কিন্তু গত কয়েকদিন ধরে কিন্তু বাড়ছিল। 500, 600, 700, 800 এবার বাড়তে বাড়তে হাজার ছাড়িয়েছে, মৃত্যুর সংখ্যাও বাড়ছে। কিন্তু আমরা দেখছি এই সংখ্যাটা যখন বাড়ছে, তখনও কিন্তু আমরা যতটা সচেতনতা আশা করেছিলাম সাধারণ মানুষের কাছ থেকে, ঠিক ততটা পাইনি। আবার কেউ বলবেন যে সরকার যদি মার্কেট খুলে রাখে তাহলে মানুষ সেখানে গেলে সমস্যা কোথায়? আমি ধরে নিচ্ছি যে সরকার ভুল করেছে। তারা সময়ের অনেক আগেই শপিং মল খোলার সিদ্ধান্ত নিয়েছে ঈদকে সামনে রেখে, কিন্তু সেখানে যেতে তো মানুষকে কেউ বাধ্য করেনি। কিন্তু আজকেই দেখলাম যে বগুড়াতে ভিড় সামলাতে না পেরে বগুড়া নিউ মার্কেট বন্ধ করে দিয়েছে প্রশাসন। এবং শুধু বগুড়া না, দেশের আরও অনেক জায়গায় সরকার 10ই মে থেকে শপিং মল খোলার সিদ্ধান্ত নিয়েছিল এবং তারপরে দেশের বেশিরভাগ শপিং মল আসলে খোলেইনি, ব্যবসায়ীরা নিজেরাই। যেসব জায়গায় খুলেছিল সেসব জায়গায় এত ভিড় হয়েছে যে প্রশাসনকে বাধ্য হয়ে তার অনেকগুলো বন্ধ করতে হয়েছে। ফলে আমি যদি এই ঝুঁকির মধ্যে যদি আমি শপিং মলে যেতে পারি, তাহলে আসলে আমাকে ঠেকিয়ে রাখার সাধ্য সরকারের কেন কারোই নেই। শুধু আমি শপিং মল বলছি কেন, সাধারণ ছুটি 26শে মার্চ থেকে সাধারণ ছুটি শুরুর পর থেকে আজ পর্যন্ত এই 2 মাস সময়ের মধ্যে কিন্তু সেই অর্থে কিন্তু আমরা সাধারণ ছুটি কার্যকর সরকার করতে পারেনি। মানুষ নানা অজুহাতে, নানা কারণে, অপ্রয়োজনে বিকেলবেলা ঘুরতে ভালো লাগে না বাসা থেকে বেরিয়ে গেছে। খুব বড়জোর কেউ পকেটে একটা পুরনো দিনের প্রেসক্রিপশন ফটোকপি করে নিয়ে বলেছেন যে আমি ওষুধ কিনতে যাই। বাজারের সামনে গাড়িতে লেখা কিডনি রোগী নিশ্চয়ই বাজার করতে যাননি। ফলে আমরা নানাভাবে সরকারকে ফাঁকি দিয়ে শপিং মলে গিয়েছি, এবং এই যে গিয়েছি বা কাঁচা বাজারে গিয়েছি বা নানা রকমের জনসমাগম গিয়েছি, এবং যাওয়ার কারণে যেতে যেতে কিন্তু আমাদের এই ঝুঁকিটা বাড়তে বাড়তে আজকে এই যে রেকর্ডের জায়গায় আমরা চলে আসছি। ফলে নিজের ঝুঁকিটা যদি আমি নিজে না বুঝি, সরকার সাধারণ ছুটি দিয়েও আমাকে ঘরে রাখতে পারেনি, শপিং মল খুলেও আমাকে যাওয়া থেকে ঠেকাতে পারেনি। ফলে কোনোভাবেই সরকার তো আমাকে বাঁচাতে পারবে না যদি আমি বেঁচে না পারি। তবে আমাদের আজকের আলোচনা যেটা আমি আসলে করতে চাই, যে আক্রান্ত তো হয়ে গেলাম কোনোভাবে, আমি সাবধান থেকেও হতে পারি, আমি সাবধান না থেকে হতে পারি। আক্রান্ত হওয়ার পরে আমি আসলে কোথায় যাব, কি করব, সেটা নিয়ে আমি দেখছি যে শুরুর দিকে খুব একটা এলোমেলো অবস্থা ছিল। একজন রোগী 4-5টা হাসপাতাল ঘুরেও ভালো চিকিৎসা পাচ্ছে না, এরকম অভিযোগ শুরুর দিকে আমরা অনেক দেখেছি। সেটার পরিস্থিতি আস্তে আস্তে নানাভাবে কিছুটা উন্নতি হয়েছিল, এটা ঠিক। কিন্তু গত 2-3 দিন আগে একটি ঘটনা, এবং সেই আবার আলোচনাটাকে নতুন করেছে বাংলাদেশ সরকারের একজন অতিরিক্ত সচিব, যিনি কিডনির পেশেন্ট ছিলেন। তিনি অন্তত তার কিন্তু কোভিড পজিটিভ না, উনি করোনা ভাইরাস আক্রান্ত ছিলেন না। 5টি হাসপাতাল ঘুরে শেষ পর্যন্ত উনি করোনা আক্রান্ত না হয়েও কুর্মিটোলা হাসপাতালে ভর্তি হয়ে সেখানে মারা গেছেন। কিন্তু একজন নন কোভিড রোগীকে কেন 5টি হাসপাতাল ঘুরতে হলো, এই প্রশ্নের জবাব আসলে কে দিবেন আমি ঠিক জানি না। কিন্তু আমরা একটা জিনিস বুঝতে চাই যে করোনা ভাইরাসের এই সময়টাতে আমাদের সবচেয়ে বেশি কাছের মানুষ হলেন ডাক্তাররা, সবচেয়ে নিরাপদ জায়গা হলো হাসপাতাল। কিন্তু সেই জায়গাটাতে আমরা ম্যানেজমেন্টটা এখনও বোধহয় ঠিক করতে পারিনি। আমি আসলে অনেক কথা বলে ফেলেছি আসলে শুরুতে, কিন্তু আমাদের অতিথিদের কাছ থেকে আসলে আমরা শুনবো। আমাদের করোনার কারণে আমরা আসলে আমাদের আগের মতো আর স্টুডিওতে ডেকে অতিথিদেরকে আমরা ঝুঁকিতে ফেলতে চাই না। সেই কারণে আমরা চাই যে ওনারা বাসায় থেকেই আমাদের সাথে যুক্ত থাকুক, দর্শকদের সাথে যুক্ত থাকুক। 3 জন আজকে আমাদের সাথে যুক্ত আছেন বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন BM-এর মহাসচিব ডাক্তার এহতেশামুল হক চৌধুরী, আছেন প্রিভেন্টিভ মেডিসিন বিশেষজ্ঞ এবং হেলথ অ্যান্ড হোপ হাসপাতালের চেয়ারম্যান ডক্টর লেনিন চৌধুরী, এবং আছেন রিজেন্ট হাসপাতালের চেয়ারম্যান মোহাম্মদ শাহেদ। আর একমাত্র অতিথি যিনি স্টুডিওতে উপস্থিত থাকবেন, তিনি বাংলাদেশ হেলথ রিপোর্টার্স ফোরামের সভাপতি এবং কালের কণ্ঠের বিশেষ প্রতিনিধি তৌফিক মারুফ। আশা করি কিছুক্ষণের মধ্যে উনি যুক্ত হবেন আমাদের মধ্যে। আমরা অনুষ্ঠানটি শুরু করছি একটি রিপোর্ট দিয়ে। আজকে নতুন ডাক্তাররা যোগ দিয়েছেন, তাদের সাথে কথা বলেছেন স্বাস্থ্যমন্ত্রী। সেখানে তিনি এই চিকিৎসা নিয়ে কিছু কথা বলেছেন, সেটা দেখে আমি আলোচনা শুরু করব। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের
39তম বিসিএস এর মাধ্যমে দ্বিতীয় পর্যায়ে সম্প্রতি স্বাস্থ্য ক্যাডারে যোগ দেন 2000 চিকিৎসক, যারা করোনার এই দুর্যোগকালে কোভিড-19 নিয়ন্ত্রণে স্বাস্থ্য সেবা দেবেন দেশের প্রত্যন্ত অঞ্চলে। কোন কোন উপায়ে রোগীদের সেবা দেবেন সে বিষয়ে দিনভর চলা ওরিয়েন্টেশন প্রোগ্রামে অংশ নেন ঢাকায় নিয়োগপ্রাপ্তরা। জানান নিজেদের লক্ষ্য ও মনোবলের কথা। অন্যান্য সময়ে জয়েন করা এবং এখন জয়েন করার মধ্যে অনেক পার্থক্য, সেজন্য আমরা মানসিকভাবে প্রস্তুত। আমরা চেষ্টা করব যার যার অবস্থান থেকে নিজের সরকারকে সহযোগিতা করার জন্য। তাদের কাছে আমাদের অনুরোধ, তারা যেন আমাদেরকে প্রয়োজনীয় সহযোগিতা এবং নিরাপত্তা দান করেন, যাতে আমরা আমাদের সেবাটাকে যথাযথভাবে কাজে লাগাতে পারি। নতুন এই চিকিৎসকদের প্রতি নিজেকে সুরক্ষিত রাখার পাশাপাশি রোগীর ক্ষেত্রে মানবিক হবারও আহ্বান ছিল অনুষ্ঠানে আসা খ্যাতিমান চিকিৎসকদের। তোমার আত্মীয় যদি অসুস্থ হতো, তাকে করার জন্য তুমি যতটুকু করতে ততটুকু করবে। আমরা অত্যন্ত গর্বিত, কারণ এই সেবা কিন্তু সবাই দিতে পারবে না। আজকে যে কোভিড আক্রান্ত রোগী আইসিইউতে, কোভিড হাসপাতালে মৃত্যুর সাথে লড়াই করে যাচ্ছে, তাদের পাশে আপনি থাকবেন। আপনাদের কর্মকাণ্ড সবসময় মনিটর করা হবে, সরকারি পর্যায়ে করা হবে, স্থানীয় পর্যায়ে করা হবে। করোনা মোকাবেলায় পর্যাপ্ত ল্যাব আছে জানিয়ে স্বাস্থ্যমন্ত্রী আশা প্রকাশ করেন করোনাকালে নিয়োগপ্রাপ্ত এই ডাক্তাররা চিকিৎসা খাতে ভবিষ্যতের জন্য মাইল ফলকের ভূমিকা পালন করবে। করোনা আক্রান্ত ও সাধারণ ধনী গরিব সব রোগীকেই সমান সেবা দেওয়ারও নির্দেশনা দেন স্বাস্থ্যমন্ত্রী। যে হাসপাতালে আপনি থাকেন না কেন, কোনো রোগীকে চিকিৎসা থেকে বঞ্চিত করা যাবে না, এই ধরনের কথা যাতে না আসে। আপনার যে বেতনের টাকাটা, সেটা জনগণের টাকা থেকে কিন্তু এটা ব্যবস্থা করা হচ্ছে, কারণ সেখান থেকে একটি রোগী ফেরত যাবে, এটা আমরা মেনে নিতে পারবো না। কাজে সেই দিকে খেয়াল করে আপনাদেরকে কাজ করে যেতে হবে। দেশের অর্থনীতি বিবেচনায় রেখে দোকানপাট খুলে দেয়ায় আক্রান্তের হার বাড়লেও তা নিয়ন্ত্রণে আছে বলেও মনে করেন স্বাস্থ্যমন্ত্রী। আমরা সকলে মিলে ঝাঁপিয়ে পড়বো, ইনশাল্লাহ আমরা জয়লাভ করব। মাহফুজা মুসলেহি, এটিএন নিউজ, ঢাকা। জনাব তৌফিক মারুফ, আপনাকে দিয়ে শুরু করতে চাই, কারণ আমি এর আগে দুটি অনুষ্ঠানেই কোনো না কোনোভাবে আপনার সাথে তখন যুক্ত ছিলাম। আপনি আমাকে বলেছিলেন যে আসলে তো ধরেন আপনারা তো প্রতিদিন মাঠে থাকেন, ফলে আপনাদের কাছ থেকে ইনফরমেশনটা পাই আমরা। আপনি বলেছিলেন যে শুরুর দিকে যে হাসপাতাল ব্যবস্থাপনার যেই এলোমেলো অবস্থা ছিল, যে রুগীরা 5টা হাসপাতাল ঘুরে চিকিৎসা না পেয়ে মারা যাওয়ার মতো ঘটনা, সেটা অনেকটা ভালো হয়েছে, আপনি লাস্ট অনুষ্ঠানে বলেছিলেন। কিন্তু এই যে গত সপ্তাহে আমি অনুষ্ঠান শুরুতে যেটা বললাম যে বাংলাদেশে একজন অতিরিক্ত সচিব, এরকম যার কন্যা একজন ডাক্তার, নিজেও ডাক্তার, তিনি সবাইকে বলার চেষ্টা করেছেন যে তার পিতা কোনোভাবেই কোভিড-19 রোগী না, উনি ডায়ালিসিস করছেন, উনি কিডনির পেশেন্ট, ফলে ওনাকে যেন একটা আইসিইউ সাপোর্ট দেওয়া হয়। একজন ডাক্তার তার অতিরিক্ত সচিব পিতার জন্য একটি হাসপাতাল ব্যবস্থা করতে পারেননি, 5টি হাসপাতালে ঘুরে শেষ পর্যন্ত কুর্মিটোল হাসপাতালে গিয়ে তিনি মারা গেছেন। তো এই যদি ঘটনা হয়, তাহলে এই আমরা এতদিন, আজকে মে মাস, আমি যদি মার্চও ধরি, মার্চ এপ্রিল মে 3 মাসে আমরা কতটুকু তাহলে এগুলাম এই স্বাস্থ্য ব্যবস্থাপনাকে একটা সুব্যবস্থার মধ্যে আনতে? জি, আমি আমার আগের কথাটার সূত্র যেহেতু আপনি তুলেছেন, আমি সেই সূত্র ধরেই যদি যাই, সেটি হচ্ছে যে উদাহরণটা আমি এইভাবে দিব যে আগে যেখানে এরকম দিনের মধ্যে 15, 20টা, 30টা ঘটনা ঘটেছে, সেই সংখ্যাটা কিন্তু এখন কমে আসছে। এইটা কমে আসছে কখন থেকে আপনাদের নিশ্চয়ই মনে আছে যে এই পরিস্থিতিগুলো যখন খুব বেশি মাত্রায় হচ্ছিল, এরই এক পর্যায়ে স্বাস্থ্য অধিদপ্তর থেকে একটা নির্দেশনা দেওয়া হয়েছিল যে 4টি হটলাইন নম্বর দিয়ে, যে যদি কোনো হাসপাতালে কোনো রোগী যায়, সেটা কোভিড হোক নন কোভিড হোক, তাদেরকে ফিরিয়ে দেওয়া যাবে না। প্রয়োজনে তাদেরকে ওই হাসপাতালে রেখে কন্ট্রোল রুমের ওই হট নাম্বারে কল করতে হবে। কন্ট্রোল রুমের হট নাম্বারে সেখানে যারা থাকবেন তারা সিদ্ধান্ত দিবেন রোগীটাকে কি করবে। তার আগে পর্যন্ত রোগী হাসপাতাল থেকে বের করে দেওয়া যাবে না। এরপরে কিন্তু পরিস্থিতিটা একটু কন্ট্রোলে আসছিল, যেটা আপনি বলছিলেন ওই সপ্তাহে। এখন সমস্যা হচ্ছে ওই যে সংখ্যাটা হয়তো কমেছে,
তার মানে একেবারে কমেনি। কারণ শুধুমাত্র ওই যে অতিরিক্ত সচিব তিনি এখন খাদ্য মন্ত্রণালয়ে ছিলেন, তিনি কিন্তু একসময় স্বাস্থ্য মন্ত্রণালয়ে ছিলেন, স্বাস্থ্য শিক্ষায় ছিলেন। তো আমরাও তাকে ব্যক্তিগতভাবে চিনি এবং তো সেই জায়গা থেকে শুধু উনি অতিরিক্ত সচিব বলেই কথা না, আমরা দেখতে চাই একজন মানুষ হিসাবে, একজন রোগী হিসাবে। তো সেই জায়গায় যখন এরকম কয়েকটা ঘটনা ঘটলো এবং তার পরের দিন কিন্তু আরও একটি ঘটনা ঘটেছে। এখন হতে পারে যে অতিরিক্ত সচিব বলেই ওনারটি হয়তো হাইলাইটস বেশি হয়েছে, কিংবা ওনার মেয়ে একজন চিকিৎসক স্বাস্থ্য অধিদপ্তরে যুক্ত আছেন, এই জন্য হয়তো এটি বেশি হয়েছে। কিন্তু এমন ঘটনা ঘটছে, আমি সেটাই বলছি। হ্যাঁ, তার মানে এরকম ঘটনা কিন্তু ঘটছে, তবে সংখ্যা কমেছে। এখন এই জায়গাটিতে আমি বলবো যে সমস্যাটি কি ছিল। সমস্যাটি মূলত ছিল, আমি দেখতে পেয়েছি যে আমাদের এই এখন প্রোগ্রামের সম্ভবত বিএমএর সেক্রেটারি সাহেব আছেন এবং আরও অন্যরাও আছেন। আমি একদম খুব একটু যদি অন্যভাবেই বলি, আজকে স্বাস্থ্যমন্ত্রী যেই ভাষায় কথা বলেছেন, ওনার অঙ্গভঙ্গি দেখবেন, উনি প্রত্যেকটা শব্দ উচ্চারণ করেছেন খুব শক্তভাবে এবং উনি মাঝে মধ্যে একটু আঙুলও উঁচিয়েছেন। এই জায়গাটিতে উনি কতটা কালকে নাগাদ থাকতে পারেন এটি নিয়ে আমি খুবই শঙ্কিত। কারণ এর আগে আমরা দেখেছি স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে যখন শুরুর দিকে মানুষ খুব বেপরোয়া হয়ে সরকারের স্বাস্থ্যবিধি কিংবা সরকারের নির্দেশনা না মেনে ঘর থেকে বের হচ্ছিল, এবং তখন শুধু ঢাকায় না, জেলা উপজেলায় পর্যায়ে রোগীরা ফিরে যাচ্ছিল, অসংখ্য রোগী দিনে ফিরে যাচ্ছিল, তখন বাধ্য হয়ে স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে একটি নির্দেশনা দেওয়া হয়েছিল, যেখানে বলা হয়েছিল রোগীরা যদি প্রয়োজন মনে করে, একদম নিরুপায় হয়, তখন নিকটস্থ থানা বা সেনার টহল যারা দিবেন তাদেরকে জানাতে পারবেন। কিন্তু এই মেসেজটাকে আমাদের সম্মানিত চিকিৎসক নেতৃবৃন্দ তারা ইতিবাচকভাবে নিতে পারেননি। আমি ধরে নিচ্ছি সেই ল্যাঙ্গুয়েজটা হয়তোবা একটু অন্যভাবে ছিল বা আরেকটু নরমভাবে দেয়া যেত, কিন্তু নরমে যে আমরা আসলে মানি না সেটিও তো সত্যি। তো তখন দেখা গেল পরদিন ওই সার্কুলারটি দেওয়ার ঠিক পরের দিন স্বাস্থ্য সচিব রীতিমতো ক্ষমা চেয়ে সেটি প্রত্যাহার করতে বাধ্য হয়েছেন। শুধু একটি না, তার 2 দিন 3 দিন পরে আরও একটি এরকম ঘটনা ঘটেছে। তার মানে হচ্ছে যখনই স্বাস্থ্য সেবা নিয়ে রোগীরা যখন দুর্বিষহ অবস্থায় পড়েন, যখন এরকম অমানবিক অবস্থার মধ্যে পড়েন, তখন যারা আমাদেরকে বাঁচান সব সময়, ম্যাক্সিমাম যে চিকিৎসকরা বাঁচান, তাদের প্রতি আমরা সম্মান জানাই, আস্থা রাখি, আস্থা আছে সাধারণ মানুষের। কিন্তু গুটি কতেক যখন এই দায়িত্বহীন অবস্থায় চলে যায়, সেটার দায় এই বিএমএ বলি, সাচিব বলি, ড্যাব বলি বা অন্য সংগঠনগুলো, তারা কেন যেন নিজেদের কাঁধে নিয়ে নেয় এবং নিয়ে টোটাল কমিউনিটিটাকে তারা একটি প্রশ্নের মুখে ঠেলে দেয় জনগণের সামনে। এই জায়গাটিতে হচ্ছে খুবই দুঃখজনক একটি অবস্থা। আমি বিশ্বাস করতে চাই আজকে স্বাস্থ্যমন্ত্রী যেভাবে বললেন, এটিকে যদি তারা আবার নেতিবাচকভাবে নিয়ে ফেলেন যে উনি কেন এত কড়া কথা বলল, সেটিও একটি দুঃখজনক হবে। যদিও আমি এটি জানাতে চাই যে আমি এর মধ্যেই এখানে যে বিএমএর সেক্রেটারি জেনারেল আছেন, তিনি সেদিন খুব ভালোভাবেই বলেছেন এবং তিনি সজ্জন, তিনি বলেছেন যে আমরা এই ধরনের দায় আর নিতে চাই না। কোনো বেসরকারি হাসপাতালগুলোর নিয়ে বেশি সমস্যা, সেই বেসরকারি হাসপাতালের মালিকানায় কারা? মালিকানায় কিন্তু চিকিৎসকরা ম্যাক্সিমাম। আরেকটি জায়গায় আমি বলতে চাই যে স্বাস্থ্য অধিদপ্তরের এই ক্ষেত্রে দায় আছে, স্বাস্থ্য মন্ত্রণালয়ের যেমন দায় আছে। মন্ত্রীর কেন এই ভাষায় শুধু কথা বলা লাগবে? তারা কেনই বা ডাক্তারদের বা নেতাদের চাপে দমে যাবেন? বেশিরভাগ মানুষের কথা তারা চিন্তা করবেন না। স্বাস্থ্য অধিদপ্তরে হাসপাতাল ব্যবস্থাপনা একটি শাখা আছে, সেখানে একজন পরিচালক আছে। আমি যতদিন ওনার সঙ্গে এই বিষয়ে কথা বলেছি যে আপনারা একটি হাসপাতালের বিরুদ্ধেও কোনো ব্যবস্থা নিয়েছেন কিনা যেখান থেকে রোগী ফিরিয়ে দেওয়া হয়েছে, উনি কোনো কথা বলতে পারেন না। উনি বলছে যে না, আমরা এখনও নেইনি, আমরা দেখি, আমরা আলোচনায় যেতে চাই। আলোচনায় যাওয়া মানে কি? একের পর এক মানুষ মরে যাচ্ছে হাসপাতালে ঠেলাঠেলি করে ফুটবলের মতো, আর ওনারা তখনও এরকম আলোচনায় যাবেন? আলোচনায় গেলে হাসপাতালের মালিকরা কি কখনো এগুলো মেনে নেন না। আমরা দেখেছি হাসপাতাল, প্রাইভেট হাসপাতাল এবং মেডিকেল কলেজ অ্যাসোসিয়েশনের যে সভাপতি, তিনি একজন এমপি, তিনি একজন চিকিৎসক, একজন প্রতিমন্ত্রী, অন্যদিকে একজন মহাসচিব যিনি আছেন, তারাও তাদেরকে এই বিষয়গুলো নিয়ে তারা কিন্তু খুবই জানে। সবাই প্রতিদিন তারা দেখেন কি হচ্ছে, তারা এমন না যে না, তারা একেবারে কিছু দেখেন না। তো এই জিনিসগুলো তারা জেনে শুনে বুঝে তারা কেন প্রাইভেট সেক্টরের হসপিটালগুলোকে তারা মানাতে পারছে না, পাশাপাশি সরকারি হাসপাতালগুলোকেও কেন? এই যে স্বাস্থ্য অধিদপ্তরের যে পরিচালকের কথা বললাম, তিনি এই পদে থেকে
এখন পর্যন্ত দায়িত্ব নেওয়ার পর থেকে এখন পর্যন্ত এমন কোনো দৃষ্টান্ত দেখাতে পারেননি, শুধু কোভিডের সময় না, অন্য সময়গুলোতেও যেসব হাসপাতালে এরকম অন্যায় হয় রোগীদের উপরে, তাদের বিরুদ্ধে তিনি কোনো দৃষ্টান্তমূলক ব্যবস্থা দেখাতে পারেননি, আর এই সময় তো পারছেনই না। এইটা হচ্ছে, এই দায় কার ঘাড়ে যায়? এই একজন পরিচালকের ব্যর্থতার দায় যায় অধিদপ্তরের উপরে, যায় মন্ত্রণালয়ের উপরে, যায় কিন্তু ফাইনালি তো সাধারণ মানুষ আমরা ভুক্তভোগী হই, উপরে আমরা ভুক্তভোগী হই। সেটা যে আমরা একটা বিরতিতে যাচ্ছি, বিরতির পরে আপনার যেই কিছু অভিযোগ আমি ডক্টর এহতেশামুল হক চৌধুরীর কাছ থেকে বিরতির পরে এই অভিযোগগুলো একটু জবাব চাইবো। ছোট্ট একটা বিরতি নিয়ে ফিরে আসছি। প্রিয় দর্শক, আশা করি সঙ্গেই থাকবেন। প্রিয় দর্শক, আমরা ফিরে এলাম আলোচনায়। কথা বলছিলাম করোনা নিয়েই। করোনা ছাড়া আসলে এখন আর আমাদের আলোচনায় আর অন্য কিছুই নেই আসলে, করোনার নানা রকম অ্যাঙ্গেল। কিন্তু যেটা হলো যে মানে করোনার সংক্রমণের মানুষ যেমন বাড়ছে, সাথে সাথে হয়রানি, যেটা তৌফিক মারুফ বলছিলেন যে শুরুর দিকে হয়রানিটা অনেক এলোমেলো ছিল, তাতে কমে এসেছে, কিন্তু একেবারে বন্ধ হয়নি। এখনও হাসপাতালে গেলে ঠিকমতো চিকিৎসা না পাওয়ার অভিযোগ অনেক পাওয়া যায়। আমি বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের মহাসচিব ডক্টর এহতেশামুল হক চৌধুরী আমাদের সাথে যুক্ত আছেন। তার কাছে জানতে চাই যে তৌফিক মারুফ যেই কিছু কথা বলেছেন, যে আমরা জানি এটিএন নিউজের পক্ষ থেকে আমরা গত 1 মাসের বেশি সময় ধরে থ্যাংক ইউ ডক্টর নামে একটি কর্মসূচি চালু করেছি রীতিমতো, যে ডাক্তাররা যে জীবনের ঝুঁকি নিয়ে ফ্রন্টলাইন ফাইটার সবার আগে একদম যুদ্ধটা করছেন, কিন্তু করতে গিয়ে কোথাও কি এই যে ব্যত্যয় মানে যখন হয়, সেগুলি আপনারা কিভাবে এই পুরো জিনিসটা সামলে কিভাবে আপনারা এই ফাইটটা চালিয়ে যাবেন? জনাব এহতেশামুল হক চৌধুরী। ধন্যবাদ আপনাকে। এতক্ষণ আমি অত্যন্ত মনোযোগ দিয়ে শুনছিলাম প্রিন্ট এবং ইলেকট্রনিক মিডিয়া দুই সহোদরের আলাপ আলোচনা। এখন আমি আমার প্রিয় ব্যক্তি তৌফিক মারুফ ভাইয়ের বক্তব্যের লেজ ধরে আমি আমার বক্তব্যটা শুরু করতে চাই। তৌফিক মারুফ ভাই ইদানিং প্রায়ই প্রিন্ট এবং ইলেকট্রনিক মিডিয়া ওনার লেখনীতে এবং আমাদের সাথে যখন আলাপ আলোচনা হয়, একটি বিষয়ে তিনি জোর দিয়েই বলতে চান, সেটি হলো জবাবদিহিতার ঊর্ধ্বে কিন্তু কেউ নয়। সরকারি চাকরিতে জবাবদিহিতার একটা নর্মস আছে। আমি মারুফ ভাইকে বিনয়ের সাথে বলতে চাই, চিকিৎসকরা কাজ করেন স্বাস্থ্য অধিদপ্তর, স্বাস্থ্য মন্ত্রণালয়ের অধীনে। তারা সরকারি চাকরির বিধান অনুযায়ী আর কারো কাছে জবাবদিহি করতে বাধ্য নয়। কিভাবে তৌফিক মারুফ ভাইয়ের মতো একজন সিনিয়র আমার প্রিয়ভাজন ব্যক্তি বারবারই বলছেন যে জনগণ যখন যে কোনো কারণে ক্ষতিগ্রস্ত হবে, তারা নিকটস্থ থানা অথবা সেনা ক্যাম্পে চিকিৎসক বা স্বাস্থ্য প্রতিষ্ঠানের বিরুদ্ধে অভিযোগ দায়ের করবে, সেটি সরকারি চাকরির কোনো নর্মসে পড়ে না। তাই আমরা সেদিনও প্রতিবাদ করেছি, আজও প্রতিবাদ করব, ভবিষ্যতেও এটা ডেভিয়েশন হলে আমরা প্রতিবাদ করব। বিষয়টি সেই, জবাবদিহিতা কার কাছে করব? স্বাস্থ্য মন্ত্রণালয় এবং স্বাস্থ্য অধিদপ্তরের কাছে। যে মন্ত্রণালয়, যে অধিদপ্তর তার নিজের অস্তিত্বই তাদের নাই, প্রায় বিলুপ্ত হয়ে গেছে। 3 মাসের শূন্য প্রস্তুতি, যেখানে তারা বারবার বলে পূর্ণ প্রস্তুতি, আমরা বলি শূন্য প্রস্তুতি দিয়ে আমরা যাত্রা শুরু করেছিলাম। সেই শূন্য প্রস্তুতির থেকে সিচুয়েশনটা চেঞ্জ কখন হলো? মারুফ ভাইরা নিশ্চয়ই অবলোকন করেছেন, যখন আমাদের শেষ আশা ভরসার স্থল আমাদের বাতিঘর শেখ হাসিনা যখন জিনিসটা হ্যান্ডেল করা শুরু করলেন, সেদিন থেকে জনগণও স্বস্তির নিঃশ্বাস ফেললো, আমরাও স্বস্তির নিঃশ্বাস ফেললাম। এর আগের কাহিনীগুলো ইত্যবসরে আপনার গণমাধ্যমের মাধ্যমে, ইলেকট্রনিক প্রিন্ট মিডিয়ার মাধ্যমে দেশবাসী অবগত হয়েছেন। যে স্বাস্থ্য মন্ত্রণালয় তার একটি স্খলনের যে তদন্ত রিপোর্ট 28শে মার্চ জমা দেওয়া হয়েছে, আজকে 15 দিন পর্যন্ত তাদের সেই নৈতিক স্খলনের তদন্ত রিপোর্টটা দেখার সময় পান না মন্ত্রী, রিপোর্ট প্রকাশের সময় পান না মন্ত্রণালয়। সেই মন্ত্রণালয় আমার ব্যবস্থাপনা দেখবে, আমার জবাবদিহি করবে, তাদেরও তো একটু লজ্জা থাকার কথা। এখন আসেন, রোগী কেন হাসপাতালে যাবে, কেন ফেরত? এটি আমার আসলে জানার, সাংঘাতিকভাবে আমরা এই বিষয়টা নিন্দা করি এবং সেটাও একটি চরম ব্যবস্থাপনার একটা ব্যত্যয় আমি বলবো। সবকিছুতেই কিন্তু চিকিৎসককে দায়ী করলে চলবে না। চিকিৎসকের বিষয়টা কি, চিকিৎসকের অংশটা কি? চিকিৎসক রোগীর চিকিৎসা করবেন,
হাসপাতালের ব্যবস্থাপনা করবেন হাসপাতালের ব্যবস্থাপক, অর্থাৎ ডাইরেক্টর সাহেব। যে হাসপাতালে গিয়ে রোগী ফেরত আসবে সেই হাসপাতালের পরিচালক এটার জন্য জবাবদিহি করতে হবে, কোনো চিকিৎসক নয়। এবং হাসপাতাল পরিচালক তার অধীনস্থ কর্মচারী কর্মকর্তার কাছে জবাব চাইবেন যে এই রোগীটা এসে কেন ফেরত গেল। এই যে রোগীগুলা এক হাসপাতাল থেকে আরেক হাসপাতালে ফেরত গিয়েছে, তাদের কোনো ধরনের কোনো হাসপাতালের ব্যবস্থাপক বিষয়টি তদন্ত করে দেখেছেন বলে আমার জানা নেই। এবং আমরা চাই যে যে হাসপাতাল থেকে রোগীটি ফেরত যাবে সেই হাসপাতালের ব্যবস্থাকের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হলেই কিন্তু এই সমস্যার সমাধান হয়ে যাবে। তখনই ব্যবস্থাপক তার বিভিন্ন অঙ্গের দিকে তিনি নজর দেওয়ার সময় পাবেন যে আমার ইমার্জেন্সিতে একটা জায়গায় তো রোগীদের এন্ট্রান্স হয়, হাসপাতালের প্রত্যেকটা দরজা দিয়ে কিন্তু রোগীরা ভিতরে যায় না। The only entrance is the emergency. So হাসপাতালের পরিচালক যদি তার ইমার্জেন্সির ব্যবস্থাপনা নজরদারি না করতে পারেন, তাহলে আমি বলবো তার ওইখানে ব্যবস্থাপক হওয়ার যোগ্যতাই নেই। আসেন হাসপাতালের পরিচালকের উপরে যিনি পরিচালক আছেন স্বাস্থ্য অধিদপ্তরে, আজ পর্যন্ত আমরা শুনি নাই স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক হাসপাতাল সাহেব এই করোনা পরিস্থিতিতে বাংলাদেশের কোনো হাসপাতালে তিনি সরজমিনে গিয়েছেন এবং গিয়ে বিষয়টি সেখানকার ব্যবস্থাপকের সাথে আলোচনা করেছেন যে আপনার হাসপাতাল থেকে রোগী ফেরত গেল কেন, নো ম্যাটার কোন রোগীটা ফেরত গেল, নো ম্যাটার কে মারা গেল, প্রত্যেকটা মৃত্যুই দুঃখের, সেখানে এডিশনাল সেক্রেটারি হোক, সেখানে দেশের একজন জনগণ হোক। আমরা চাই না কোনো রোগী, বাংলাদেশের কোনো রোগী কোনো হাসপাতালে গিয়ে ফেরত যাক এবং সেই হাসপাতালে নেগলিজেন্সির জন্য রোগী মৃত্যুবরণ করুক। এইটা আমি সম্পূর্ণভাবে দায়ী করব স্থানীয় হাসপাতালের ব্যবস্থাপনা কর্তৃপক্ষের। আমার হাসপাতালে যদি অক্সিজেন না থাকে, আমার হাসপাতালে যদি বেড না থাকে, আমার হাসপাতালে যদি আইসিইউতে সিট না থাকে, সেটা কি চিকিৎসক দায়ী, নাকি সেই হাসপাতালের ব্যবস্থাপক দায়ী, নাকি স্বাস্থ্য অধিদপ্তর দায়ী, নাকি মন্ত্রণালয় দায়ী, নাকি ব্যবস্থাপনার দায়িত্ব 3 মাসের প্রস্তুতি দায়ী? বিষয়গুলো কিন্তু আপনারা হলিস্টিক ভাবে চিন্তা করতে হবে। হাসপাতাল থেকে ফেরত গেল, রিজেন্ট হাসপাতাল থেকে রোগীটা ফেরত গেল, হাসপাতালের চিকিৎসকের দোষ কতটুকু, সেই হাসপাতালে যিনি ব্যবস্থাপক আছেন তার দোষ কতটুকু, সেগুলো তো আপনাদের মূল্যায়ন করতে হবে। এবং রিজেন্ট হাসপাতাল, বঙ্গবন্ধু শেখ মুজিব বিশ্ববিদ্যালয়, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল কর্তৃপক্ষ যদি মনে করে আমার এখানে এই রোগীটার টেস্ট করার সুযোগ ছিল, আমার এখানে এই রোগীটা ভর্তি করার সুযোগ ছিল, আমার এখানে আইসিইউ বেড খালি ছিল, তখনই প্রশ্ন আসবে যে সেই চিকিৎসক এই 3টা সুবিধা থাকার পরেও সেই রোগীটি ফেরত দিয়েছেন, সেই চিকিৎসকের বলে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া। এবার আসি মাননীয় মন্ত্রী মহোদয় আজকে যে তরুণ চিকিৎসকদের উদ্দেশ্যে বলছেন, এই কথাগুলো আসলে আজকে তরুণ চিকিৎসকদের কাছে আমরাও বলবো, তোমরা সাহসী হও, প্রত্যয়ী হও, দেশের প্রতি তোমাদের দায়বদ্ধতা আছে, সেই দায়বদ্ধতা দিয়ে তোমাদেরকে কাজ করতে হবে, কিন্তু অবশ্যই তোমরা প্রটেক্টেড হয়ে তোমরা কাজ করবে। কিন্তু জনগণের পয়সায় বেতন পাওয়ার কথাটা কিন্তু আমরা শুনতে শুনতে বিরক্ত হয়ে গেছি। জনপ্রতিনিধিরাও যে অনারিয়ামটা পান সেটাও তো জনগণের পয়সা। সবাইকে যদি জিনিসটা আমরা ওন করি, জনপ্রতিনিধি হোক, যে কোনো পর্যায়ের কর্মকর্তা হোক, বিশ্ববিদ্যালয়ের টিচার হোক, আমরা যদি ওন করতে পারি যে সকলে যেটুকু অনারিয়াম আমরা নিচ্ছি সবটাই জনগণের টাকায়, তাহলে কিন্তু দেশের এই অবস্থা, আমরা এই অবস্থা থেকে অনেক উত্তরণ সহজেই পেয়ে যাব। জি জনাব এহতেশাম উল হক চৌধুরী, আমরা আরেকটা বিরতি যাচ্ছি, বিরতির পরে আবার আলোচনাটা আমরা চালিয়ে নিব। আমরা আশা করি সবার কথাই শুনতে পারবো। আমি মানে শুরুতে আপনি যেটা বলছেন, অবশ্যই আমি ব্যক্তিগতভাবে ডাক্তারদের দায়ী করছি না, পুরো ব্যবস্থাপনাটাতেই ত্রুটি আছে। আমি শুরুতে যেটা বলছিলাম যে আমরা অবশ্যই যে ফ্রন্টলাইন ফাইটার ডাক্তারদের পাশে আছি, ডাক্তারদের ধন্যবাদ জানাই সব সময়, কিন্তু ত্রুটিটা যেটা সার্বিক ব্যবস্থাপনার ত্রুটিটা হয়, সেই ত্রুটিটা যাতে না হয়, যাতে প্রত্যেকটি মানুষ অন্তত ন্যূনতম চিকিৎসাটা পান, সেটা নিশ্চিত করার আমাদের চেষ্টা, সেই আলোচনাই করছি। ছোট্ট একটা বিরতির পরে আবার আলোচনায় ফিরব। প্রিয় দর্শক, আমরা ফিরে এলাম আলোচনায়। কথা বলছিলাম কোভিড-19 আক্রান্ত মানুষের চিকিৎসা সেবা নিশ্চিত করা নিয়ে। আমরা জানি যে শুরু থেকেই এ বিষয়টি নিয়ে কিছুটা এলোমেলো ব্যাপার ছিল, তারপরে কিছুটা শৃঙ্খলা আসলেও পুরোটা শৃঙ্খলা আসেনি। এখনও অনেক রোগীকে হাসপাতালে গিয়ে ফিরে আসতে হয়। সাধারণ হাসপাতালে গেলে বলে যে আপনি যে কোভিড না সেই রিপোর্ট নিয়ে আসেন, কোভিড হাসপাতালে গেলে আপনি বলে যে আপনি যে কোভিড পজিটিভ সেই রিপোর্ট নিয়ে আসেন। কিন্তু বাংলাদেশে এখনকার বাস্তবতায় কোভিড টেস্ট করাও একটা
সাংঘাতিক ঝক্কির ব্যাপার এবং সেটা 3-4 দিনের ব্যাপার। তো এই 3-4 দিন মানুষ চিকিৎসাটা পাবে কোথায়? এই রকমের একটা ঝামেলা কিন্তু কোনো না কোনোভাবে রয়ে গেছে। জনাব লেনিন চৌধুরী, আপনার কাছে জানতে চাই, আপনি নিজেও একটি হাসপাতালের চেয়ারম্যান, কিন্তু এই ব্যবস্থাপনাটা আসলে কিভাবে করলে সাধারণ মানুষ আরও নিশ্চিন্তে চিকিৎসাটা পাবে? আমি জানি যে এখন সমস্যার আসলে কোনো শেষ নেই, কিন্তু আমি মানে উপরের আমলাতান্ত্রিক সব জটিলতা মিটিয়ে একজন সাধারণ মানুষ চিকিৎসাটা পাবে কীভাবে, সেই জায়গাটা কি করা উচিত? আচ্ছা, আমি শুরু করছি এভাবে যে এই করোনা মহামারীটা একটি যুদ্ধের মতো, বেসামরিক যুদ্ধ। যে কোনো যুদ্ধে যুদ্ধ পরিকল্পনাটা সাজান হচ্ছে প্রধান যিনি সেনাপতি, তার সহযোগী রণকৌশলবিদরা, এবং সেই পরিকল্পনার অধীনে তার সমস্ত উইং গুলো কাজ, তার দায়িত্ব ভাগ করা থাকে, কে কোথায় কিভাবে কাজ করবে। দুর্ভাগ্যজনক ব্যাপার হলো আমাদের এই কোভিড বিরোধী যুদ্ধে আমাদের প্রধান সেনাপতির দায়িত্বে যিনি স্বাস্থ্যমন্ত্রী এবং তার সহচরগণ এরকম কোনো পরিকল্পনা তৈরি করেন নাই, এবং না করার কারণে কিন্তু প্রথম ধাক্কায় আমরা দেখতে পেলাম স্বাস্থ্য ব্যবস্থাপনায় একটি লেজে গবরে অবস্থা। রোগীরা দিনের পর দিন ঘুরছে দাঁড়ের থেকে দাঁড়ে, তারা কোথাও ভর্তি হতে পারছে না। মাত্র কয়েকদিন আগে, 5 দিন আগে আমরা দেখলাম সেই জায়গার তথাকথিত উন্নতির কথা বলা হলেও সেটি হয়নি। সরকারের একজন উচ্চ পদস্থ কর্মকর্তা, অতিরিক্ত সচিব, তিনি ঘুরছেন, তিনি স্বাস্থ্য মন্ত্রণালয়ে ছিলেন। তার মানে তিনি জানেন না, সরকারের একটি উচ্চ পর্যায়ে চাকরি করেও তিনি জানেন না যে এই অবস্থায় তার কোথায় ভর্তি হতে হবে। এটি তার স্বাস্থ্য মন্ত্রণালয়ে কাজ করা দায়িত্বপ্রাপ্ত যে সচিব অথবা অতিরিক্ত সচিব, তার বন্ধু, সেও তাকে বলতে পারেনি তুমি এখন কোথায় ভর্তি হবে। বিষয়টা কি? বিষয়টা হলো যে কোনো পরিকল্পনা যখন না থাকে, যখন মাঝে মাঝে প্রজ্ঞাপন, বিজ্ঞাপন অথবা ধমক দিয়ে একটি পুরো ব্যবস্থাপনা পরিচালনার চেষ্টা করা হয়, তখন আসলে এই দুর্গতিটা ঘটে, 1 নাম্বার। 2 নাম্বার হচ্ছে বিষয়টা হলো ব্যবস্থাপনার সাথে স্বাস্থ্য ব্যবস্থাপনা, চিকিৎসা ব্যবস্থাপনা, তার অনেকগুলো স্তরও রয়েছে। একটি স্তর ডাক্তার, ব্যবস্থাপক, নার্স, পরিচালক ইত্যাদি ইত্যাদি। এখানে সুকৌশলে একটি কাজ করা হচ্ছে, সাধারণ মানুষের সাথে ডাক্তারদের মুখোমুখি দাঁড় করিয়ে দেওয়া হচ্ছে। অর্থাৎ যারা পরিকল্পনা করতে ব্যর্থ হয়েছে, তাদের ব্যর্থতা ঢাকার জন্য ডাক্তারকে ধমক দিচ্ছে মন্ত্রী। যে মন্ত্রী বিগত সময় একটি পূর্ণাঙ্গ পরিকল্পনা করতে পারে নাই, যে মন্ত্রী তার কর্মরত যোদ্ধাদের সাথে কাঁধে হাত রাখার জন্য কুয়েত মৈত্রী হাসপাতালে, কুর্মিটোলা জেনারেল হাসপাতালে যাওয়ার মতো উষ্ণতা, মানবিকতা যার হৃদয় নাই, সে ডাক্তারদের ধমক দেয়, এটা হয় না। এটি যুদ্ধ, এটা ধমক দেওয়ার ব্যাপার না, উদ্দীপ্ত করার ব্যাপার, উদ্বুদ্ধ করার ব্যাপার। সেই কাজটি করতে ব্যর্থ হচ্ছে। এই জন্য এর মধ্যেও আমি বলবো, এতেও ঝুঁকি নিয়ে ডাক্তাররা যেটা করছেন, তার দায়িত্ববোধের জায়গা থেকে, মানুষের প্রতি ভালোবাসার জায়গা থেকে করছেন বলেই কিন্তু এখন পর্যন্ত পৃথিবীতে ডাক্তারের কোভিড আক্রান্ত হওয়ার সংখ্যা সবচেয়ে বেশি বাংলাদেশে। আপনি যুদ্ধের দৃষ্টিকোণ থেকে দেখেন, তাহলে এর বিশ্লেষণটা দাঁড়ায় যে যারা তাদেরকে এই ফ্রন্ট লাইনে ঠেলে দিয়েছে তাদের প্রস্তুতি দেয়নি। আর যদি বলেন যে এই সেনা সদস্যরা, এই বেসামরিক সেনা সদস্যরা, তাদের যা কিছু আছে তাই নিয়েই তারা তার বন্ধু, তার আত্মীয়, তার পিতা, তার ভাইয়ের জন্য লড়াই করতে যাচ্ছে, তাদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপনের বদলে মাঝখান থেকে তাদেরকে জনগণের মুখোমুখি দাঁড় করিয়ে দেওয়া হচ্ছে। দাঁড় করিয়ে দেওয়ার ফলে কি হচ্ছে, মানুষ মনে করছে ডাক্তাররা চাইলেই সবকিছু ঠিক করতে পারে। কিরকম ঠিক? আইসিইউতে মেশিন খালি নাই, ডাক্তাররা চাইলেই মেশিন খালি করে দিতে পারে। ডায়ালাইসিস যন্ত্র খালি নাই, ডাক্তার চাইলেই দিতে পারে। মানে ব্যাপারটা এমন করা হচ্ছে, অথচ এর আগেও আমরা বলেছি যে কতগুলো অদ্ভুত ব্যাপার ঘটছে। আমি নাম ধরে বলছি, ডক্টর এহতেশাম জানেন যে বাংলাদেশ রেলওয়ে হাসপাতালে এখনো অনেক বেড খালি, এটাকে পূর্ণাঙ্গ হাসপাতালে রূপ দেওয়া হয় নাই। অথচ প্রচারণার স্বার্থে বসুন্ধরা কনভেনশনের উপরে একটি ছাদ হাসপাতাল করা হচ্ছে, এটির গল্প শোনানো হচ্ছে। আপনি দেখুন, আমাদের দেশের একজন চিকিৎসকের, একজন গবেষকের নেতৃত্বে একটি ভ্যাকসিন, একটি টেস্ট কিট তৈরি করা হলো। এটি গ্রহণ করা হবে কি হবে না ট্রায়ালের মাধ্যমে নির্ধারিত হবে। সেটি আমলাতান্ত্রিক জটিলতায় আটকে দিয়ে আমার ওষুধ প্রশাসনের চেয়ারম্যান, পরিচালক বলেন তারা অক্সফোর্ড থেকে ভ্যাকসিন যেটি ট্রায়াল দেওয়া হচ্ছে তার 2য় দফায় ক্লিনিক্যাল ট্রায়ালের জন্য বাংলাদেশে নিয়ে আসবে। আরে দেশের ঠাকুর ফেলে বিদেশের কুকুরের পা ধরতে এরা কতটা আগ্রহী।
ব্যাপারটা হচ্ছে কি এভাবে না, মানুষকে নিয়ে, মানুষের সাথে, ডাক্তারদের নিয়ে ডাক্তারদের সাথে অগ্রসর হতে হবে। যেমন ধরুন আমার হাসপাতালে কি হচ্ছে, আমরা কোনো রোগী ফিরিয়ে দিচ্ছি না। কেন দিচ্ছি না? আমি আপনাকে সরাসরি বলছি, এটি মন্ত্রী মহোদয় কোন ধমক দিলেন এজন্য না, কারণ আমার হাসপাতালে যারা আসে তারা তো আমার লোক, আমার ভাই বন্ধু অথবা স্বজন, তার জন্য আমি সর্বস্ব দিয়ে আমি চেষ্টা করব, আমি সেই চেষ্টা করার চেষ্টা করি। কিন্তু ঝামেলা হয় যখন এই রোগীটিকে একটি কোভিড ডেজিগনেটেড হাসপাতালে পাঠাতে চাই, আপনি বলুন তো সেখানে কি অবস্থা হয়? সেখানে একটি ভয়াবহ অবস্থা, কারণ সেখানে অতিরিক্ত সচিব মহোদয়কেও ভর্তি হওয়ার জন্য তদবির করতে হয়। দেখুন, আমাদেরকে স্বাস্থ্য মন্ত্রণালয়ের প্রতিষ্ঠানগুলো গল্প শুনিয়েছে তারা পূর্ণ প্রস্তুত, 2000 কিট নিয়ে এই 17 কোটি দেশের লোকের মানুষের জন্য তারা পূর্ণ প্রস্তুতির গল্প শুনিয়েছে। যে কারণে এখন পর্যন্ত যখন গণসংক্রমণ চূড়ান্ত পর্যায়ে চলেছে, তার ব্যাপ্তি, তার বিস্তৃতি, তার আকার নির্ধারণ করার জন্য কি পরিমাণ টেস্ট হওয়া দরকার তার ধারে কাছেও আমরা নাই। যেটুক টেস্ট হয় তাতে আমরা প্রত্যেকদিন আমরা আটকে উঠি যে কি ভয়াবহ অবস্থা। এজন্যই বন্ধুদের বলবো, তৌফিক মারুফের মতো প্রিয়জনদের বলবো, ব্যবস্থাপনাকে আপনি সঠিক না করে, যে ব্যবস্থাপনার অধীনে একজন ডাক্তার পরিচালিত হয় তাকে ঠিক না করে ডাক্তারদেরকে জনগণের অসুস্থ মানুষের মুখোমুখি ঠেলে দেওয়ার ফল কিন্তু যেটি হবে, ডাক্তাররা আরো অসুস্থ হবে, মানুষের আরো ভুগবে। কারণ এই যুদ্ধের তীব্র সময়ে ফ্রন্ট লাইনের একজন প্রশিক্ষিত সৈনিক হারানো মানেই, কাজ থেকে বিরত রাখা মানেই কিন্তু দেশের বিশাল ভোগান্তি। আর নতুন ডাক্তারদের বলতে গিয়ে তিনি আমাদের স্বাস্থ্যমন্ত্রী যেটা বলেছেন, তার আগে আমি বলবো তার ধমকটা আমরা অবশ্যই শুনবো, তার কঠোরতাকে আমরা শ্রদ্ধা করব, কিন্তু তিনি তার আগে একটু উষ্ণতা দেখার জন্য তার সচিব সহ তার অধিদপ্তরের পরিচালকদের নিয়ে একদিন আমাদের হাসপাতালগুলো ঘুরুক, যেখানে আমাদের ডাক্তাররা দিন রাত কোভিড রোগীদের, করোনা রোগীদের চিকিৎসা দিচ্ছে। নারায়ণগঞ্জ হাসপাতালে যাক, গাজীপুর হাসপাতালে যাক, তাহলে আমরা ডাক্তাররা বুঝবো, আমাদের নেতারা, আমাদের পরিচারকরা আমাদের সাথে আছে। এই প্রাণের না পারলে কিন্তু আমরা এটা সফল হব না। জি লেন ভাই, আপনাকে ধন্যবাদ। আমি আপনার কাছে আসবো আবার। আমাদের সাথে আছেন রিজেন্ট হাসপাতালের চেয়ারম্যান মোহাম্মদ শাহেদ। রিজেন্ট হাসপাতাল বেসরকারি হাসপাতাল হয়েও শুরু থেকে কোভিড হাসপাতাল হিসেবে কাজ করে যাচ্ছে সরকারের অন্যান্য হাসপাতালগুলোর সাথে। আমি একটু মোহাম্মদ শাহেদ আপনার কাছে জানতে চাই, আপনি একটা একদম শুরু থেকে ফ্রন্ট লাইনেই, মানে ফ্রন্ট লাইনারদের মধ্যে সবার ফ্রন্ট লাইনে জনাব লেনিন চৌধুরী যেটা বলছিলেন যে সাধারণ হাসপাতাল থেকে যখন রোগীদেরকে কোভিড হাসপাতালে পাঠানো হয় তখন তাদের কি অভিজ্ঞতাটা হয়, বা এরকম মানে অভিযোগ অনেক শুনেছি যে যাওয়ার পরে বলে যে আপনি যে কোভিড পজিটিভ সেই রিপোর্ট নিয়ে আসেন, রিপোর্টটা সে কীভাবে নিয়ে আসবে, মানে এই ঝামেলাটা আসলে কিভাবে মেটানো সম্ভব, বা আপনার অভিজ্ঞতা কি বলে গত এই 2-3 মাসে আপনি কীরকম অভিজ্ঞতা ফেস করেছেন? ধন্যবাদ আপনাকে প্রভাস দা। আমি প্রথমেই আমার এখানে ডক্টর এতেশামুল হক আছেন, আমার অত্যন্ত প্রিয়ভাজন ব্যক্তি, লেলিন ভাই আছেন। একটা জিনিস আমি আপনাকে বলি, আমি এই গত 2-3 মাসে আমাদের দুটি হাসপাতাল নিরবিচ্ছিন্নভাবে কাজ করছে এই কোভিড এর জন্য। আমি প্রথমেই একটি বিষয় বলতে চাই যে একজন অতিরিক্ত সচিব মহোদয় তিনি চলে গেলেন আমাদেরকে ছেড়ে। তার মেয়ের একটি স্ট্যাটাসে রিজেন্ট হাসপাতালের কথা বলা হয়েছে। উনি বেসিক্যালি রিজেন্ট হাসপাতালের সাথে যোগাযোগ করেছিলেন যে কোনো আইসিইউ খালি আছে কিনা। পরবর্তীতে যখন উনি কুর্মিটোলায় খবর পেলেন যে কুর্মিটোলায় খালি আছে, তারা কুর্মিটোলায় গিয়েছেন। ইনফ্যাক্ট আমরা কোনো রোগী কখনো কোনোদিন ফেরত দেই না, চেষ্টা করি যে এই রোগীটাকে আমরা রাখার জন্য চেষ্টা করি, সেটা সাসপেক্টেড কোভিডই হোক আর আপনার নন কোভিডই হোক। এইখানে যে ব্যাপারটি ঘটে গেছে সেটি হচ্ছে যে আমরা কিছু প্রতিবন্ধকতার আমরা চলছি। যেরকম একটি পেশেন্ট যখন ভর্তি হচ্ছে তার সব ধরনের ক্লিনিক্যাল উপসর্গ রয়েছে তার কোভিড এর জন্য, কিন্তু যখন আমরা টেস্ট বলছি, যে কথাটি WHO থেকে বলছে টেস্ট টেস্ট টেস্ট, এই টেস্টে যখন আমরা পাঠাচ্ছি তখন রিপোর্ট কিন্তু আসতে আসতে প্রায় 4 দিন 5 দিন, কোনো ক্ষেত্রে 6 দিন। এই 5 দিনের গ্যাপটা কিভাবে মেটানো যাবে সেটা? এই 5 দিনের গ্যাপটাকে কিন্তু তাকে আমাদেরকে সাসপেক্টেড রোগী হিসেবে কিন্তু ট্রিটমেন্ট দিতে হচ্ছে, এবং 5 দিনের সময় তাকে তার অনেক ধরনের সিমটোমেটিক কিন্তু ডেভেলপ করছে। দেখেন, আমি আমার অভিজ্ঞতা, এখানে ডক্টর এতেশাম আছেন, লেলিন ভাই আছেন, আমার থেকে আরো বিজ্ঞ তারা, কারণ তারা ক্লিনিক্যাল জিনিসটা দেখেন। একটি কোভিড রোগী কিন্তু তার যখন তিনি আক্রান্ত হন তার কিন্তু অনেক ধরনের সিমটোমেটিক ডেভেলপ করে। তার হার্ট ডেভেলপ, যদি তিনি হার্টের পেশেন্ট হয়ে থাকে সেখানে ডেভেলপ করেন, তার যদি কিডনির পেশেন্ট হয়ে থাকে তার সেখানে ডেভেলপ করে, নানান ধরনের জটিলতা কিন্তু তার ডেভেলপ করে। তা আমরা যদি শিওর হতে না পারি যে তিনি কোভিড পেশেন্ট,
এটা কিন্তু আমাদের জন্য একটা দুর্ভাগ্যজনক। আরেকটি জিনিস, আমরা কিন্তু প্রত্যেকদিন মৃত্যুর হার বলছি যে 18 জন মারা গেছেন বা আজকে 19 জন মারা গেছেন, কিন্তু এর বাইরেও অনেকে কিন্তু উপসর্গ নিয়ে মৃত্যুবরণ করছেন। কিন্তু সেই উপসর্গ নিয়ে মৃত্যুবরণ করলে কিন্তু আমরা বলতে পারছি না যে তিনি কোভিড কোভিডে ও নন আক্রান্ত কোভিড, হ্যাঁ। হয়ে মৃত্যুবরণ করছেন, কারণ আমরা কিন্তু তার রেজাল্টই আমরা জানি না। তো এই যে জিনিসগুলো, এগুলা কিন্তু আমাদের মনে হয় একটু দ্রুত, যদিও আমাদের এখন পিসিআর টেস্ট বাড়ানো হয়েছে, পিসিআর টেস্ট অনেক জায়গায় বসানো হয়েছে, এখন বোধহয় 22টি কি 23টি পিসিআর টেস্ট, এটিকে আরো বাড়াইতে হবে। টেস্ট যদি আপনি যত বাড়াবেন তত আপনার রোগী আইডেন্টিফাই হবে। এটি আজকে এই যে রোগীর সংখ্যা বেড়েছে, এটিকে আমি মনে করি যে একদিক দিয়ে ভালো হয়েছে যে আমাদের এই রোগের উপসর্গ ছিল, কিন্তু আমরা এই রোগ শনাক্ত করতে পারছিলাম না। টেস্টের মাধ্যমে অন্ততপক্ষে এদেরকে শনাক্ত করতে করা যাচ্ছে। এই টেস্ট আমরা যত বাড়াবো হয়তোবা আমাদের এই রোগ আরো বাড়বে, কিন্তু না, কিন্তু বাড়লেও মানুষ তো চিকিৎসা পাবে। আমি তো এটা আড়াল করে রাখতে পারবো না আসলে, মানে মানুষ বেড়ে যাবে সেই কারণে তো আমি টেস্টটা আটকে রাখতে পারবো না, সেটাই। রাইট, টেস্ট আপনাকে চিকিৎসা দিতে হবে। আরেকটা জিনিস হচ্ছে যে এখানে সমন্বয়হীনতার কথা বলা হয়েছে। সমন্বয়হীনতা কিছু কিছু জায়গায় ছিল, কিন্তু সেই সমন্বয়হীনতাটা কিন্তু ক্রমাগতই কিন্তু কমে যাচ্ছে, কারণ এই কোভিড-19 আমাদের জন্য যে কত বড় একটা ধাক্কা দিবে এটা মনে হয় আমরা কেউই কল্পনা করিনি। বাট যারা বিজ্ঞ চিকিৎসকগণ আছেন বা যারা এই মন্ত্রণালয় বা অধিদপ্তরের সাথে যুক্ত আছেন, আমার মনে হয় একটু আগাম প্রেডিকশন করাটাই দরকার ছিল। কারণ চীনের উহানে যখন প্রথম এই কোভিড-19 পজিটিভ ধরা পড়লো, তখনই আমাদের বেশি সতর্ক হওয়া উচিত ছিল, কারণ আমরা বাংলাদেশে যত ডেভেলপমেন্ট ওয়ার্ক হচ্ছে তার সবটাই কিন্তু 90% কাজ কিন্তু চায়না করে। সুতরাং আমাদের মধ্যে থেকে এটি আসবে, এটি কিন্তু আমাদের ধরে নেওয়া উচিত ছিল। আরেকটা জিনিস, আমি নিজে বেসরকারি হাসপাতালের মানে পরিচালনা করি। আমি অন্য কোনো বেসরকারি হাসপাতালের সম্পর্কে মন্তব্য করাটা আমার ঠিক সমীচীন হবে না বা ঠিক হবে না। বাট একটা জিনিস আমার অনুরোধ থাকবে যে মানে কোনো বেসরকারি হাসপাতাল কোনো কোভিড পেশেন্ট যখন আপনারা পাচ্ছেন, হতে পারে না আপনি ডেজিগনেটেড কোভিড পেশেন্ট হসপিটাল না, সাথে সাথেই তার সাথে যেন আমরা খারাপ আচরণ না করি। কারণ আমার অভিজ্ঞতাতে এরকমও হয়েছে যে আমি দেখেছি বা শুনেছি আমি তাদের স্বজনদের কাছ থেকে, যে যখনই তার কোভিড পজিটিভ হয়েছে সাথে সাথে তাদের সাথে তুচ্ছ তাচ্ছিল্য করা হয়েছে, তাদেরকে হসপিটাল থেকে বের করে দেওয়া হয়েছে। সুতরাং এই ঘটনাগুলো ইউনাইটেড হাসপাতাল থেকে একজন ডাক্তারের মাকে বের করে দেওয়া হয়েছে, কুয়েত মন্ত্রীতে পাঠানো হয়েছে ভেন্টিলেশন খুলে, এবং পরে তিনি মারা গেছেন। এই অভিযোগটা আমরা জানি। আমি প্রণবদা, আমি এছাড়াও একটি কথা বলি। একটি গর্ভবতী মা, তিনি গর্ভপাত করলেন এবং গর্ভপাত করার পরে তাকে যখন দেখা গেলেন যে তিনি কোভিড-19 এ আক্রান্ত, সাথে সাথে একটি প্রতিযোদ্ধা হাসপাতাল থেকে কিন্তু তাকে বের করে দেওয়া হয়। তখন আপনাদেরই মানে সংবাদ মাধ্যমের একজন ব্যক্তি আমাকে ফোন করে জানালেন বিষয়টি। আমি সাথে সাথে বিষয়টি অ্যাড্রেস করলাম, এবং অ্যাড্রেস করার সাথে সাথে পরবর্তীতে ভদ্রমহিলা তার যখন তিনি কোভিড-19 আক্রান্ত থেকে মুক্ত হলেন, তিনি এবং তার শাশুড়ি সহ তার মা সহ যে দোয়াটি করেছেন আমাদের জন্য, যে অ্যাটলিস্ট আমরা তাদেরকে যে সাপোর্টটি দিয়েছি, এই সাপোর্টটি আমার মনে হয় দেওয়া দরকার ছিল, প্রত্যেকটি হসপিটালে দেওয়া দরকার ছিল। এবং তিনি মানে বেশ কিছুদিন পরে যখন তিনি কোভিড মুক্ত হলেন, তার সন্তানকে যখন তিনি প্রথম কোলে নিলেন, এই কয়েকদিনের গ্যাপের মধ্যে তিনি নিতে পারেননি, এবং তার বাবাকে আমরা কিন্তু প্রতিনিয়ত জানিয়েছি কিভাবে তার শিশু সন্তান, এই ছোট বাচ্চাকে কিভাবে হ্যান্ডেল করতে হবে, কিভাবে দুধ খাওয়াতে হবে, এই জিনিসগুলো কিন্তু আমরা সবসময় তাদেরকে মোটিভেট করেছি। তো সুতরাং এই জিনিসগুলো আমার মনে হয় আমাদের সবারই এগিয়ে আসতে হবে। জি, জনাব মোহাম্মদ শাহেদ, আপনাকে ধন্যবাদ। আমরা আবার আলোচনায় ফিরবো। একজন দর্শক ফোনে অপেক্ষা করছেন, ফোনটি নিয়ে আমরা একটা বিরতিতে যাব। প্রিয় দর্শক, আপনার নাম বলে প্রশ্নটি করুন। জি, আমি রকি শাহ বলছি। জি প্লিজ। আমি রকি শাহ বলছি। জি প্লিজ বলেন। জি, আমার প্রশ্ন হচ্ছে, আমরা দেখতেছি যে আরটিপিসিআর মেশিনের টেস্ট সংখ্যা দৈনিক একটা ল্যাব বাড়তেছে, 2টা ল্যাব বাড়তেছে। আমরা জানি আমাদের দেশে অনেকগুলো যে মেডিকেল কলেজ আছে, মেডিকেল বিশ্ববিদ্যালয় আছে, পাবলিক বিশ্ববিদ্যালয়, বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, এছাড়া ভেটেরিনারি ইনস্টিটিউট বিশ্ববিদ্যালয় আছে, কলেজ আছে। সবগুলা ইনস্টিটিউটে ফার্মাসি ডিপার্টমেন্ট বা ভাইরোলজি ডিপার্টমেন্টেই আরটিপিসিআর মেশিন আছে অলরেডি, এগুলা এস্টাবলিশ। তাহলে সরকার সে জায়গায় এই প্রতিষ্ঠানগুলাকে অ্যাক্টিভ না করে, মেশিনগুলাকে অ্যাক্টিভ না করে, নতুন নতুন করে আমাদেরকে একটা গল্প শোনাচ্ছে যে প্রত্যেকদিন আমরা 2টা মেশিন করে বাড়াচ্ছি। এইগুলাকে করলেও তো আমাদের অন্তত 100টা ল্যাব অটো হয়ে যাইতো, তাই আমরা
প্রত্যেক দিন অন্তত 15-20 হাজার টেস্ট অটো করতে পারতাম। সেই জায়গায় না গিয়ে সরকার এই ধরনের অদ্ভুত প্রসেসে কেন যাচ্ছে, এটাই আমার প্রশ্ন আর কি। জি, আপনাকে ধন্যবাদ। বিরতির পরেও আমাদের অতিথিরা কেউ না কেউ আপনার প্রশ্নের উত্তরটি দেবেন আশা করি। আমরা ছোট্ট একটা বিরতি নিয়ে ফিরে আসছি। প্রিয় দর্শক, আশা করি সঙ্গেই থাকবেন। প্রিয় দর্শক, ফিরে এলাম আলোচনায়। কথা বলছিলাম কোভিড-19 মানে যারা কোনো না কোনোভাবে টেস্টেড পজিটিভ হয়ে যান অথবা পজিটিভ হলেন না, সাধারণ একজন মানুষ, মানে এই দুঃসময়ে অসুস্থ হলে চিকিৎসাটা কোথায় পাবে সেটা নিয়েই মানে এর আগেও আলোচনাটা করেছে, কিন্তু করেও দেখা গেলো যে মানে কোথাও না কোথাও একটা ভুল বুঝাবুঝি, একটা গ্যাপ থেকেই যায়। সাধারণ হাসপাতালে গেলে বলে যে আপনি যে নেগেটিভ সেটার সার্টিফিকেট নিয়ে আসেন, জ্বর থাকলে নিব না, অথচ এমনিতে তো জ্বর আসতে পারে, মানে কোভিড না হলে তো জ্বর আসতে পারে। আবার কোভিড হাসপাতালে গিয়ে সন্দেহভাজন রোগীদের ভর্তি না করার অনেক ঘটনাও আছে। সব মিলিয়ে একটা খুবই হচপচ অবস্থা। সেটাই আমরা চাচ্ছি যে মিটে গিয়ে যেন সাধারণ মানুষ যেইভাবেই হোক, জ্বর হোক জ্বর না হোক, মিনিমাম চিকিৎসাটা যেন পান। জনাব তৌফিক মারুফ, বিরতির আগে একজন দর্শক ফোন করেছিলেন টেস্ট নিয়ে। টেস্টটা খুবই ইম্পর্টেন্ট। আমি যদি ভুল না করি 2-3 দিন আগে আপনি একটা রিপোর্ট করেছিলেন যে টেস্টের এই গুরুত্ব নিয়ে, যে সাধারণ হাসপাতালে গেলেও টেস্ট দরকার, নর্মাল কোভিড হাসপাতালে গেলেও দরকার, কিন্তু একটা টেস্ট করা শুরু থেকে শুরু করে রেজাল্ট আসা পর্যন্ত 4 থেকে 5 দিন লেগে যায়। এই সময়টা এই রুগীটা কোথায় যাবে? এমন ঘটনা কিন্তু আছে যে মানে টেস্টের চিকিৎসা শুরুর জন্য টেস্টের জন্য অপেক্ষা করা হচ্ছিল, টেস্ট আস্তে আস্তে রোগী মারা গেছে, এমন ঘটনাও কিন্তু বাংলাদেশে ঘটেছে। কিন্তু যে দর্শক যেটা বললেন যে পিসিআর মেশিন বানানো, মানে যে কটা বাংলাদেশে আছে সেই সবগুলো পিসিআর মেশিনকে আমরা কাজে লাগাইনি, তাহলে কেন লাগাইনি? জি, ধন্যবাদ। উনি দর্শক যে কথাটি বলেছেন খুবই যৌক্তিক এবং যথার্থ। আমরাও জানি যে বাংলাদেশে শুধুমাত্র হেলথ সেক্টরে না, অন্যান্য সেক্টরে অনেকগুলো পিসিআর মেশিন আছে, অর্থাৎ যেখানেই যেই সেক্টরে ল্যাব আছে সেখানেই পিসিআর মেশিনটা আছে। এখন শুরুর দিকে যে কথাটা বলা হচ্ছিল সেটি হচ্ছে যে পিসিআর মেশিন থাকলেই হবে না, আপার লেভেল 2 লাগবে, আপনার ল্যাব লাগবে। তো সেই ওই মাপের বা ওই উপযুক্ত মানের সব ল্যাবগুলো ছিল না, এখন পর্যন্ত কিন্তু নাই। অনেকগুলোই আমরা দেখেছি সেগুলো ডেভেলপ করেছে। আমি একটু আপনাকে থামাই, ছিল না যে বললাম, বিশ্বে প্রথম কোভিড-19 শনাক্ত হয়েছে 31 ডিসেম্বর 2019, বাংলাদেশে প্রথম শনাক্ত হয়েছে 8 মার্চ। মাসখানের 2.5 মাস আমরা এটা ওই মানে করলাম না কেন, যেটা ডক্টর এহতেশামুল হক চৌধুরী বললেন যে আমরা এই 2.5-3 মাস আমরা শূন্য প্রস্তুতি নিয়ে লড়াই করতে নেমেছি, যেটা লেনিন ভাই আগে যুদ্ধ বললেন, সেই যুদ্ধটা আমরা শুরু করেছি শূন্য প্রস্তুতি নিয়ে। সমস্যাটা তো সেখানে, আমরা এতদিন এটা কেন করি নাই? এখন যেটা বা দুজন ডাক্তার যেটা বললেন যে আসলেই পিছনের শত অব্যবস্থাপনা, সামনে দেখা যায় কিন্তু শুধু ডাক্তারকে। আমি হাসপাতালে গেলাম, ডাক্তার আমাকে বললো যে আমি এটা নাই সেটা নাই, কিন্তু নাই যে সেটা তো এনশিওর করার দায়িত্ব ডাক্তারের না। এই 2.5 মাসের এই শূন্য প্রস্তুতিটা কেন? না, আমি এই জায়গাটিতে আমি দুজনকে খুবই সম্মানিত এবং দুজন আমার ব্যক্তিগতভাবে খুবই পছন্দের মানুষ। আমি সেই জায়গা তাদের প্রতি সম্মান জানিয়ে একটু বলতে চাই, যখনই এই কোনো হাসপাতাল ব্যবস্থাপনা নিয়ে কোনো ধরনের সমস্যা তৈরি হয় তখনই তারা কিন্তু কমিউনিটিটাকে টানেন, অর্থাৎ টোটাল ডাক্তার বলতে কি পুরো ডাক্তার সোসাইটিকে বোঝাচ্ছে। কিন্তু এই জায়গায় আমি আগে ওই আনসারটা একটু দিয়ে নিচ্ছি যে এখন পর্যন্ত আজকে পর্যন্ত 41টি ল্যাব কিন্তু চালু হয়েছে এবং সেগুলোতে হচ্ছে। এবং সমস্যা হচ্ছে কি, জনবলটা বড় সংকট। আজকে দেখেন যে বুথগুলো বসানো হচ্ছে, এইখানে আজকে সন্ধ্যা পর্যন্ত যে কথা, বুথগুলোর অনেকগুলো চালু করা যাচ্ছে না, কারণ কি মেডিকেল টেকনোলজিস্ট পাওয়া যাচ্ছে না। কিন্তু টেকনোলজিস্টরা কিন্তু রেডি আছে, আপনি তাদেরকে তো ডেকে আনতে হবে। টেকনোলজিস্ট সংকট কিন্তু টেকনোলজিস্টে না, সংকট ডাক্তারে না, তাদেরকে তো আপনার কাজে নামাতে হবে। আমি বলি যে ব্যবস্থাপনার ঘাটতিটা কোথায়, ব্যবস্থাপক কারা? দুইজন সম্মানিত তারা একটু মনোযোগ দিয়ে শুনবেন। আমি বারবার বলেছি এই ব্যবস্থাপনার সঙ্গে কারা জড়িত? আপনাদের কমিউনিটির লোকজন, ডাক্তাররা। যখন এই ডাক্তারদের কোনো, আমি দুটি ভাগ করে বলি, একটি সরকারি একটি বেসরকারি। সরকারি প্রত্যেকটি ফ্যাসিলিটিজের ব্যবস্থাপনার দায়িত্বে চিকিৎসকরা, এটা কিন্তু মনে রাখতে হবে। আপনি যখন বলবেন একজন যিনি ওই পরিচালক,
উনি যখন পরিচালকের চেয়ারে থাকেন পরিচালক, কিন্তু ওনার বিরুদ্ধে যখন কোনো ব্যবস্থা নেওয়া হয় আপনারা তখন কিন্তু তাকে ডাক্তার বলে অভিহিত করে ওই ব্যবস্থা কেন নেওয়া হলো এটি এর ইতিপূর্বে আমরা দেখেছি। আমি এটি অবশ্যই সবসময় আমরা স্যালুট দেই, আমরা বলি যে সবাইকে নিয়ে কোনো কমিউনিটির সবাইকে নিয়ে কোনো দোষের জন্য সবাইকে দোষী করা যাবে না। মুষ্টিমেয় সংখ্যায় 5 জন হোক 10 জন হোক, তারা যদি অপরাধী হয় সেইটা পুরো কমিউনিটি নেওয়া সেটিও এক ধরনের অন্যায় হবে। তো আমি যেই জায়গাটা বলছি যে যেই কয়টি প্রতিষ্ঠান এরকম রোগীদের নিয়ে টানাহেঁচড়া করেছে, একটি প্রতিষ্ঠানের বিরুদ্ধেও স্বাস্থ্য অধিদপ্তরের হাসপাতাল যে পরিচালক উনি ব্যবস্থা নিতে পারেন নাই। কেন নিতে পারেন না এটি দুলাল ভাই বলেছেন যে নেননি। তো কেন নিতে পারেননি, যখন এই কথাটি তাদেরকে বলা হয় তখন তারা আমতা আমতা করেন, তখন তারা কিন্তু ওই চেয়ারের চেয়ে নিজের ডাক্তার এটি বিলং করেন বেশি। আবার এই যে ডাক্তার কমিউনিটির লিডাররা ওনাকেও তখন সেভ করার জন্যই, ওনার অন্যায়টাকে সেভ করার জন্যই কিন্তু তাকে তখন ডাক্তার বানিয়ে ফেলেন। তারা কিন্তু তখন আর ম্যানেজার ভাবেন না। অ্যাট দ্য সেম প্রাইভেট হসপিটালগুলোতে কি হয়, প্রাইভেট হসপিটালগুলোর হাতে গোনা 2-1টা বাদে বাকি সবগুলার মালিকানা এবং ব্যবস্থাপনায় ডাক্তাররা জড়িত। একটি হাসপাতালের বিরুদ্ধে যখন এই যে আমরা দেখেছি যখন বিভিন্ন ধরনের অকারেন্সের সময় র্যাব কিংবা অন্যান্যরা অভিযান করেছে, কোনো ক্ষেত্রে হ্যাঁ তারা সেটি অ্যাপ্রিসিয়েট করেছেন, কিন্তু অনেক ক্ষেত্রে তারা নিজেরা বাধা হয়ে দাঁড়িয়েছেন। আমি যদি এবারের করোনা ভাইরাসের সিচুয়েশনে বলি, আপনারা নিজেরা বিএমএ থেকে, সাচিব থেকে কিংবা অন্য সংগঠন থেকে একটিবার কোনো আপনি স্বাস্থ্য অধিদপ্তরকে দায়ী করছেন? স্বাস্থ্য অধিদপ্তর তো মানে তাদের তো দায়ের অভাব নাই, তারা প্রতিটি পদে পদে অব্যবস্থাপনার জন্য দায়ী। কিন্তু বিএমএ আপনারা কি একবার চেষ্টা করেছেন এই হাসপাতালগুলোর যে নেতৃত্বে যারা আছে, যে আপনাদের সদস্যরা, তাদের সঙ্গে আপনারা কথা বলেছেন? আপনারা কেন তাদেরকে মোটিভেশনটা দিচ্ছেন না যে ভাই তোমরা এরকম করো না? তোমরা তারা কিন্তু আপনাদের মেম্বার এবং তারা আপনাদের নেতা, আপনাদের কমিটিতেও আছে। আমি এই জায়গাটা বলি, লেনিন ভাই যে জিনিসটা বলেছেন যে সব সময় তিনি যে কাজটি করেছেন তার হাসপাতাল হয়তো ফিরিয়ে দেয়নি, কিন্তু অন্য যে হাসপাতালগুলো ফিরিয়ে দিচ্ছে সেই প্রাইভেট হাসপাতালগুলো, সেইটা নিয়ে কিন্তু কোনো রকম আপনারা এখন পর্যন্ত কোনো কথা বলছেন না, বলেননি, এবং কারো বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়ার জন্য আপনার প্রশাসনকে প্রেশার ক্রিয়েট করেননি। আপনারা কিন্তু প্রেশার ক্রিয়েট করার দায় আপনাদের, সেটি আপনারা করেননি। আপনার মন্ত্রণালয়ের যে ব্যর্থতা সেটির দায় কিন্তু আপনারাও এড়াতে পারেন না, আমরাও এড়াতে পারি না। আমাদের দায়টুকু কি, আমরা মিডিয়া কর্মী হিসেবে আমরা কিন্তু সেই জায়গাটিতে তুলে ধরার চেষ্টা করি। এখন আমি যদি আরেকটা জিনিস বলি যে সব সময় আমরা কথায় কথায় যখন সরকারের ব্যবস্থাপনাকে দায়ী করি, সরকারের যে পদক্ষেপগুলো আমরা এড়িয়ে যাই। প্রত্যেকটি হাসপাতালে এখন থেকে 2 মাস আগে প্রথম যেদিন গাইডলাইন করেছেন, সেই গাইডলাইনের মধ্যে ট্রায়াজের কথা ছিল, গাইডলাইনের আওতায় আছে প্রত্যেকটি বেসরকারি হাসপাতালে, সরকারি হাসপাতালে আইসোলেশনের জন্য আলাদা জায়গা তৈরি করবে। সেই জায়গা কি আপনারা সবাই করেছেন? করেননি। যখনই আমরা জানতে যাই তখন বলেন যে হ্যাঁ আমাদের এতটা আইসোলেশন কেবিন আছে, এতটা আইসোলেশন ইউনিট আছে, জায়গা আছে। রোগীরা যখন যায় তখন আপনারা তাকে রাখেন না। বলা হচ্ছে সাসপেক্টেড পেশেন্টদেরকে হাসপাতালে ওই আইসোলেশন বেডে কিংবা ইউনিটে রাখবেন। আপনারা অনেক হাসপাতালের সামনে কাগজ লাগিয়ে রেখেছেন আইসোলেশন, রোগীরা যায়, তাহলে কেন আপনারা ওখানে রাখছেন না? আপনারা কি নিজেরা সেটি খোঁজ নিয়েছেন? নেননি। যেটি আপনারা করেন না, যেটি স্বাস্থ্য অধিদপ্তর করেন না, মন্ত্রণালয় করে না। স্বাস্থ্য অধিদপ্তর, মন্ত্রণালয়, আমি দায়িত্ব নিয়ে বলছি, যখনই তারা রীতিমতো আপনাদেরকে ভয় পায়, আপনাদের কাছে তারা জিম্মি হয়ে আছে, আপনারা যখনই তারা কোনো পদক্ষেপ নিতে গেলেই ওই যে বললাম তারা চিকিৎসক হয়ে যায় এবং আপনাদের ভয়ে তারা আর কোনো কিছু করতে পারেন না। আরেকটি জায়গায় একটু শেষ করে নিচ্ছি। দেখুন, এই যে ব্যবস্থাপনা, যে হাসপাতালগুলো এখন পর্যন্ত কিছু কিছু জায়গায় চিকিৎসকদের যে দায় আছে, চিকিৎসকদেরকে আমরা সম্মান করি অবশ্যই, কিন্তু আমরা অনেকগুলো অভিযোগ শুনেছি যে রোগীরা গেছে কিন্তু রোগীদের কাছে চিকিৎসকরা আসে নাই। আমি বলতে চাই 100 ডাক্তার চিকিৎসকদের রোগীদের কাছে গিয়ে কাজ করলেন, আর 2 জন ডাক্তার যদি না যান, ওই 2 জনেরটাই কিন্তু অনেক বড় একটা ব্যাপার হয়ে দাঁড়ায়। এবং তখন আপনারা যদি ওই 2 জনের বিরুদ্ধে ব্যবস্থা নিতে যায়, তখন সেটিও আপনারা কেন টেনে নেন? এইটা হচ্ছে আমাদের দুঃখ। এবং আমরা যখন ওই 2 জনের জন্য যে কয়জন পেশেন্টরা সাফার করেন সেটা যখন আমরা মিডিয়াতে তুলে ধরি, আপনারা তখন বলেন না আপনারা ভালোটা দেখেন না। এই যে 100 জন ভালো করলো, এবার মিডিয়া কিন্তু একদম মিডিয়া আপনারা দেখেন পাশাপাশি সব টোটাল মিডিয়াই, ইলেকট্রনিক মিডিয়া বলেন, প্রিন্ট মিডিয়া বলেন, অনলাইন সবগুলোতে কিন্তু তারা পজিটিভ ডাক্তারদের পজিটিভ প্রত্যেকটা দিন তুলে ধরছে।
প্রত্যেকটা দিন তাদেরকে ফাইটার হিসাবে তাদের যে সিকিউরিটির ব্যাপার, সেফটির ব্যাপার, তাদের যে পিপির সমস্যা, সেটা কিন্তু মিডিয়াই অনেক বেশি ভালো করে তুলেছে। সুতরাং এই জিনিসগুলো দেখতে হবে, একটু সহনশীল হতে হবে সবাইকে। টোটাল 2 জনের দোষ 100 জনের ঘাড়ে না নিলে এই পরিস্থিতি অনেক উন্নতি হবে। আমরা একটা বিরতিতে যাব, বিরতির পরে ডক্টর এহতেশামুল হক চৌধুরী নিশ্চয়ই এই বিষয়ে কথা বলতে চাইবেন, তার কথাও শুনবো। এবং আমরা আসলে সামনের যেটুকু সময় আমরা আছি সেটা আসলে বিপদটা তো এখনো পার হয়নি, সেই বিপদটা পার হওয়ার জন্য আমাদের আরও কীভাবে প্রস্তুতি নেওয়া যায় সেই দিকে যদি আমরা একটু আগাইতে পারি তাহলে ভালো হবে। ছোট্ট বিরতি নিয়ে ফিরে আসছি, সঙ্গেই থাকবেন আশা করি। প্রিয় দর্শক, ফিরে এলাম আলোচনায়। আমরা অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি। অল্প অল্প করে অতিথিদের কাছ থেকে শুনে নিব। ডক্টর এহতেশামুল হক চৌধুরী, আপনার কাছ থেকে একটু শুনে নেই যে এই অব্যবস্থাপনা, নানা কথা নিয়ে আলোচনা করলাম, ব্যবস্থাপনাটা ঠিক করার উপায় কি, ছোট্ট করে বললে সুবিধা হয়, সময় খুব বেশি নেই। হ্যালো, জি, আমরা দ্রুত, আমি দু একটা কথা বলতে চাই। মারুফ ভাই, শোনা যায়? জি জি জি, শুনতে পাচ্ছি। জি মারুফ ভাই, আমরা কিন্তু ঢাকা শহরে 23টি হাসপাতালের সরজমিনে আমরা গিয়েছি, ওখানে ব্যবস্থাপকদের আমরা অনুপ্রাণিত করার চেষ্টা করেছি, ইনক্লুডিং দি কোভিড হসপিটালস। আমরা এখনো প্রতিনিয়ত সেই কোভিড হাসপাতাল এবং অন্যান্য হাসপাতালে চিকিৎসকদের যোগাযোগ রাখছি এবং তাদেরকে উৎসাহ দেওয়ার চেষ্টা করছি। সুতরাং এটা সত্য নয় যে আমরা যাই নাই। দ্বিতীয় যেটি বিষয় হলো, আজ থেকে 1.5 মাস পূর্বে পার্লামেন্টারি স্ট্যান্ডিং কমিটির সভায় আমি লিখিত একটি বিষয় উপস্থাপন করেছিলাম। সেখানে সচিব মহোদয় ছিলেন, ডিজি মহোদয় ছিলেন। সেখানে আমরা ট্রায়াল সিস্টেমের কথা বলেছিলাম। সেই ট্রায়াল সিস্টেমটাকে যদি আজ থেকে 1.5 মাস আগে, 1 মাস আগে চালু করা হতো, তাইলে হয়রানিটা হতো না। এটা শিওর, ট্রায়ালটা কাজ করে না। জি, ইটস এ ভেরি ইম্পর্টেন্ট ইস্যু। আর আরটিপিসিআর এর বিষয়টা যেটা আমি বলবো সেটি হলো যে, দেখেন, ওই যে আমার ওই যে হিরোইজম যখন চলে যায়, একজন মনীষী বলেন যে একজন ভালো কাজের লোক যখন তার মনের মধ্যে হিরোইজম এবং এক্সিবিশনিজম চলে যায়, তখন কিন্তু বিপর্যয় দেখা দেয়। আমার আইডিসিআর, সেটা একটা রিসার্চ ল্যাবরেটরি, সে সারা বাংলাদেশের সব দায়িত্ব নিয়ে নিল, তার ধারণাই নাই কতজন লোক আক্রান্ত হবে 2000 কিটস নিয়ে। তখন থেকে যদি আমরা সারা বাংলাদেশে ছড়িয়ে দিতাম, আজকে যদি অন্ততপক্ষে 64টা জেলায় আমরা করে ফেলতে পারতাম। এটার জন্য বায়োসেফটি ল্যাব 2 স্ট্যান্ডার্ড করতে হয়। আমাদের প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ে বায়োসেফটি ল্যাবরেটরি আছে, যেগুলোতে বায়োসেফটি ল্যাবরেটরি 2 আছে, যেখানে রিয়েল টাইম পিসিএম করা যায়, সেখানে আমরা অলরেডি করে ফেলেছি। আর বাকিগুলোতে আমরা সামান্য কিছু রদবদল যদি আমরা করতে পারি, আমরা সেগুলোকে ইমপ্রুভ করতে পারি। এখনো আমি বলবো, আগামীকাল থেকে যদি সারা বাংলাদেশের প্রত্যেকটি হাসপাতালে আমরা ট্রায়াল সিস্টেম চালু করতে পারি, সেই রোগীদের ভোগান্তিগুলো শেষ হয়ে যাবে। আমি একদম আপনার সাথে একমত। ট্রায়ালটা আমাদের অনেক আগে চালু করা উচিত ছিল। 1.5 মাস আগে লিখিতভাবে দিয়েছি পার্লামেন্টারি স্ট্যান্ডিং কমিটি। জি জি, জনাব লেনিন চৌধুরী, আপনার কাছ থেকে অল্প একটু শুনে নেই যে এই অব্যবস্থাটা মিটিয়ে সাধারণ মানুষের মিনিমাম চিকিৎসা ব্যবস্থা নিশ্চিত করার জন্য আপনার ছোট্ট করে পরামর্শ। আমি খুব পরিষ্কারভাবে বলছি, সরকার ঢাকা সহ সারা দেশের অনেকগুলো বেসরকারি হাসপাতালকে 3 মাসের জন্য হোক আর 4 মাসের জন্য হোক, একটি সময়ের জন্য অধিগ্রহণ করুক সরকারিভাবে নির্দেশনা চালানোর জন্য, এবং একটি সিঙ্গেল কমান্ডে। আর একই সাথে এলাকাগুলোকে রেড, ইয়েলো, গ্রিন এই জন্য ভাগ করে একটি ইন্টেন্সিভ বাছাইকরণ প্রক্রিয়া টেস্ট করা হোক। আর আরেকটি খুব গুরুত্বপূর্ণ ব্যাপার, সেটি হলো ডাক্তারদের, নার্সদের, স্বাস্থ্যকর্মীদের সবাইকে উদ্বুদ্ধ করার জন্য স্বাস্থ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে একটি ওয়ার্ম আপ কর্মসূচি, যেটি এটিএন বাংলা করেছে, থ্যাংক ইউ ডক্টর, এই টাইপের একটি কর্মসূচি করে এটিএন নিউজ করেছে, যেটি এভাবে একটি উদ্বুদ্ধকরণ, উজ্জীবীকরণের একটা প্রক্রিয়া করা দরকার। এবং এটা ঠিক, আমরা এই দেশের মানুষ, এদেশের মানুষের জন্য আমরা ডাক্তাররা, আমরা স্বাস্থ্য ব্যবস্থাপকেরা, আমাদের অন্যান্য চিকিৎসা কর্মীরা আমরা যুদ্ধ করব। সেই যুদ্ধে যদি আপনারা একটু শুধু উজ্জীবন ঘটান, একটু উদ্বুদ্ধ করেন, এতে হয় কি, সেই যুদ্ধে আমাদের নিবেদনের গতিটা অনেক বেড়ে যায়। এবং আমাদের ব্যথাটা যদি আপনি একটু শেয়ার করেন, একটু কষ্টের কথাটা শুনেন, তাহলে অন্তত আমি অনুভব করতে পারি যে আমার দুঃখের কথাটা, বেদনার কথাটা শোনার জন্য কেউ রয়েছে। সব মিলেই বলবো, আমরা একটি এই যুদ্ধের সময় সরকারি বেসরকারি না,
সবগুলো বাংলাদেশের হাসপাতাল, সবগুলো বাংলাদেশের প্রতিষ্ঠান, এই দৃষ্টিকোণটাকে সামনে রেখে আমরা একটি পরিকল্পনা অধীনে যদি সবাই একত্রে কাজ করি তাহলে এটি সমাধান করা যায় সহজেই। এবং সেই সময়টা এখন এসেছে। দোষারোপ করে একের দোষ অন্যের ঘাড়ে চাপিয়ে দিয়ে আমিও ভালো থাকবো না, আপনিও ভালো থাকবেন না, আমার মানুষেরা ভালো থাকবে না। অতএব দোষারোপের বাইরে গিয়ে একত্রে একসাথে একই ভাবনায় আমরা যেন উজ্জীবিত হয়ে এই লড়াই নিজেদের শ্রেষ্ঠ নিবেদনটা রাখতে পারি, সেই চেষ্টা করা উচিত। জনাব লেলিন চৌধুরী, আপনাকে ধন্যবাদ। মোহাম্মদ শাহেদ, আপনার কাছ থেকে অল্প একটু শুনে নিই, কারণ আপনার অভিজ্ঞতাটা একদম সবচেয়ে কাছে থেকে বেশি। আপনি কি মনে করেন সামনের দিনগুলিতে আমাদের এই ফাইটটা জেতার জন্য কিভাবে এগোতে হবে? ছোট্ট করে বলুন। প্রথম কথা হচ্ছে যে স্বাস্থ্য অধিদপ্তরের কথা এখানে বলা হয়েছে, পরিচালক হাসপাতাল স্বাস্থ্য অধিদপ্তরের। আমি কিন্তু আমার অভিজ্ঞতা থেকে যখনই তার কাছ থেকে যে কোনো সহযোগিতা চেয়েছি আমি কিন্তু পেয়েছি, এবং একই সাথে স্বাস্থ্য সচিব মহোদয়ের কাছ থেকে যখন যেরকম ধরনের সহযোগিতা চেয়েছি আমি পেয়েছি। এটা আমার অভিজ্ঞতা। আরেকটি জিনিস হচ্ছে যে ডাক্তার সাহেবদের জন্য বা হেলথ ওয়ার্কারদের জন্য প্রণোদনা ঘোষণা করা হয়েছে, এবং এই প্রণোদনা নিয়ে আমার কাছে আমাদেরই একজন ডক্টর সেদিন বলছিল, আমি বলছিলাম তাকে যে তোমাদের জন্য তো প্রণোদনা ঘোষণা করা হচ্ছে। সে একটা সুন্দর উপমা দিল আমাকে যে স্যার আমি একজন মুক্তিযোদ্ধার সন্তান, আপনি কি মনে করেন ডাক্তাররা টাকার জন্য কাজ করে? না, আমরা টাকার জন্য কাজ করতে আসিনি। আমরা আমাদের আমরা যে সে বলছিল যে আমি মুক্তিযুদ্ধ দেখিনি আমি, কিন্তু এই যে যুদ্ধটা আমরা করছি একেবারেই নিজের ভিতর থেকে ইনার ফিলিংস থেকে কিন্তু তারা এই কাজটি করছে। সুতরাং ডাক্তার সাহেবদেরকে কোনো প্রণোদনা বা কোনো কিছু দিয়ে আমার মনে হয় ছোট করা এটা তাদের জন্য অবশ্যই দরকার, বাট যেই জিনিসটি আমার ডাক্তার সাহেবদের জন্য দরকার সেটা হচ্ছে তাদের পার্সোনাল প্রোটেক্টিভ ইকুইপমেন্ট। এই জিনিসটা আমরা ঠিক মতন দিতে পারছি কিনা, বা হেলথ ওয়ার্কারদেরকে দিতে পারছি না। কিন্তু অনেক ধরনের ঘটনা ঘটছে, কারণ আপনার যেহেতু কোনো হাসপাতাল নিচ্ছে না বা হাসপাতাল ডিনাই করছে, সেক্ষেত্রে দেখা যাচ্ছে যখন রুগী একটি পজিটিভ হয়ে যাচ্ছে একটি হাসপাতালে, সে কিন্তু তার রোগটা হাইড করছে। হাইড করলে সাথে সাথে কিন্তু এই যে যিনি ডিউটি ডক্টর তাকে রিসিভ করছে বা ইন্টার্ন ডাক্তার তাকে রিসিভ করছে, তিনিও কিন্তু ঝুঁকিতে পড়ে যাচ্ছেন আর অনেকেই ঝুঁকিতে পড়ে যাচ্ছে। আমার একটি সাজেশনের জায়গা, এই জিনিসটি করতে গেলে এখন আমাদেরকে কারোর যে কোনো ডাক্তারকে আপনি কোনো আদেশ বা নির্দেশ দিয়ে নয়, প্রত্যেকের সাথে প্রত্যেকের কাঁধে কাঁধ মিলিয়ে হাতে হাত দিয়ে আপনাকে কাজ করতে হবে। আপনি আইন দিয়ে বাড়িত করতে পারবেন, বাট সেটির সময় এখন নয়, সেটির সময় আরো আছে। কিন্তু সেটি করার আগে এখন আমাদেরকে যেটি করতে হবে, আমাদেরকে হাতে হাত দিয়ে সামনের দিকে আগাতে হবে। জি, আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ। প্রিয় দর্শক, সত্যি সত্যি আসলে এটা এখন একটা দুর্যোগের সময়। দুর্যোগের সময়ে দায় চাপিয়ে অমুক করতে পারেনি তমুক করতে পারেনি সেগুলি করে আসলে এই দুর্যোগ থেকে আমরা রক্ষা পাবো না। এই যুদ্ধটা একটা সর্বাত্মক যুদ্ধ, সবাই মিলেই যুদ্ধটা করতে হবে। কিন্তু সেই যুদ্ধে আসলে ফ্রন্টলাইন ফাইটার শেষ পর্যন্ত ডাক্তাররাই, তাদের পাশে আমাদের থাকতে হবে, তাদেরকে উজ্জীবিত রাখতে হবে, তাদের মনোবল চাঙ্গা রাখতে হবে, যাতে এই যুদ্ধটা আমরা শেষ পর্যন্ত সবাই মিলে বেঁচে পড়তে থাকতে পারি। সবাই ভালো থাকবেন, সাবধানে থাকবেন এবং ঘরে থাকবেন। বিনা কারণে, যেমন আজকে শুরুতে যেটা বলছিলাম যে বগুড়ায় ভিড় সামলাতে না পেরে নিউ মার্কেট বন্ধ করতে হয়েছে, সেই ভিড়ে যারা ছিলেন আপনাদের অনুরোধ, প্লিজ শপিং করার জন্য বাজারে না গেলেও চলবে। আপনাদের সামনে আরও অনেক ঈদ আমরা পাবো যদি আমরা সুস্থ থাকতে পারি। সবাইকে মিলে সুস্থ থাকতে হবে। ভালো থাকবেন সবাই।